ফুটবল কেবল ফরমেশন এবং 11 জন প্লেয়ারের দৌড়াদৌড়ির খেলা নয়, এটি মূলত বড় বড় মাস্টারমাইন্ডদের দার্শনিক একটি যুদ্ধ। রিনাস মিশেলস, ইউহান ক্রুইফের জামানা থেকে শুরু করে পেপ গার্দিওলা, কার্লো আনচেলত্তি, হোসে মরিনোর মতো কোচদের ক্ষেত্রে প্রত্যেকের একটা নিজস্ব ফিলোসফি কিংবা দর্শন রয়েছে। আজকে আমরা ফুটবলের মাস্টারমাইন্ডদের মাথার ভিতরে চলা সেই দার্শনিক ব্যাপার সম্পর্কে জানব। ফুটবল এবিসির এপিসোড নম্বর 4 আপনাকে স্বাগতম। ফুটবলের সমস্ত বেসিক জিনিসপত্র এই প্লেলিস্টে আমরা কভার করার চেষ্টা করেছি। আই বাটন এবং ডেসক্রিপশন থেকে আপনি এই প্লেলিস্টটা ভিজিট করতে ভুলবেন না। চলুন দেরি না করে শুরু করা যাক। দেখুন, ফুটবল শুধুমাত্র ম্যাটেরিয়ালিজমের খেলা নয়, এটি একটি আইডিয়ালিজমের খেলা। রিনাস মিশেলস থেকে আর্নো র্যাঙ্কিং কিংবা পেপ গার্দিওলা থেকে কার্লো আনচেলত্তি, কোচিং ডাগ আউট মূলত একটি দার্শনিক চ্যাপ্টার। কেউ পুরো মাঠকে ম্যাথামেটিক্যাল গ্রিডে বন্দি করতে চান, আবার কেউ প্রতিপক্ষকে শ্বাসরোধ করে মারতে চান, আবার কেউ খেলোয়াড়দের জন্য দিতে চান পরম স্বাধীনতা। প্রথমে আমাদের বুঝতে হবে ফুটবলের শুরুতে কিন্তু তেমন কোনো ফিলোসফি ছিল না। ফুটবল অনেকটা বেশি র্যান্ডম একটা খেলা ছিল। এখানে ফরমেশন, ফিলোসফি এগুলোর উপর তেমন কোনো গুরুত্বই ছিল না। তবে ফুটবল ফিলোসফির জন্ম হয়েছিল 1970-এর দশকে। 1970-এর দশকে নেদারল্যান্ডস এবং আয়াক্সের হাত ধরে জন্ম নেয় ফুটবলের প্রথম ফুটবল ফিলোসফি, যাকে বলা হয় টোটাল ফুটবল। টোটাল ফুটবলের জনক ছিলেন ফুটবলের অন্যতম সেরা কোচ এবং ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ারদের একজন, ইউহান ক্রুইফ, যার ফুটবলের যে ট্যাকটিক্স ছিল সেই ক্রুইফিয়ান ফিলোসফিতে এখনও বার্সেলোনা অপারেট করে। ক্রুইফের মূল ফিলোসফি ছিল খুবই সিম্পল, মাঠের স্পেস বা জায়গা স্থির নয়, এটি পরিবর্তনশীল। তার খেলার মধ্যে যে জিনিসগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল সেগুলো নিয়ে একটু কথা বলা যাক। নাম্বার 1, ফ্লুইড ইন্টারচেঞ্জেবিলিটি। এই দর্শনে কোনো খেলোয়াড় একটি নির্দিষ্ট পজিশনে ফিক্স নন। যদি সেন্ট্রাল ডিফেন্ডার বল নিয়ে ওভারল্যাপ করে উপরে উঠে যান, তবে রাইট ব্যাক বা সেন্ট্রাল মিডফিল্ডার স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে এসে পজিশন কভার করবেন। নাম্বার 2, ইউনিভার্সাল প্লেয়ার প্রোফাইল। টোটাল ফুটবল খেলতে হলে একজন প্লেয়ারকে একই সাথে ডিফেন্ডার, মিডফিল্ডার এবং অ্যাটাকার হতে হবে। এর পূর্বে অ্যাটাকাররা ডিফেন্সে কিংবা ডিফেন্ডাররা অ্যাটাকে তেমন বেশি যোগদান করতেন না। ফুটবল অনেক বেশি বোরিং এবং স্টেডি একটা খেলা ছিল। কিন্তু টোটাল ফুটবলের জন্ম হওয়ার পর সবাই বুঝে গিয়েছেন ফুটবল একটা দলবদ্ধ খেলা। এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কম্পার্টমেন্টালাইজ করা একদম বাজে একটা ডিসিশন। ক্রুইফিয়ান মেকানিজমের টেকনিক্যাল দিকগুলো একটু দেখে আসা যাক। ক্রুইফ একটা জিনিসে খুব বেশি বিশ্বাস করতেন, সেটা হচ্ছে মেকিং দ্য পিচ ফ্লেক্সিবল। তার বেসিক ফিলোসফির মধ্যে প্রথমেই আসে এক্সপ্যান্ডিং স্পেস ইন পজিশন। যখন বল পজিশন থাকবে তখন উইঙ্গাররা একটু টাচ লাইন গিয়ে সে ওয়াইড স্পেসে চলে যাবেন। দেখুন, মাঠের যে স্পেসগুলো আছে সেটাকে 3 ভাগে ভাগ করা যায়, ওয়াইড স্পেস, মিডল স্পেস এবং হাফ স্পেস। এগুলো নিয়ে কিন্তু আমরা এপিসোড নম্বর 1-এ আলোচনা করেছিলাম। আপনার যদি একটু বিস্তৃত জানতে হয় সেখানে আমরা এপিসোড নম্বর 1 আপনি দেখতে পারেন। এখানে দেখা যায় উইঙ্গাররা অনেকটা টাচ লাইন গেসে দাঁড়িয়ে পড়েন যাতে মাঠটা অনেক বেশি প্রশস্ত হতে পারে এবং খেলাটা অনেক বেশি স্ট্রেচ হতে পারে। এতে প্রতিপক্ষের ডিফেন্সের অর্গানাইজেশন ভেঙে যায় এবং অনেক বেশি স্পেস তৈরি হয়। প্রতিপক্ষের ক্ষেত্রে তো বিশাল এরিয়া কভার করার ক্ষেত্রে অনেক বেশি স্ট্যামিনা খরচ হয়, যার কারণে তারা খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যান। এটা কিন্তু অনেক ভালো একটা ট্যাকটিক্স ছিল। নাম্বার 2 হচ্ছে কম্প্রেসিং স্পেস আউট অফ পজিশন। যখন পজিশনটা আপনার সাথে থাকবে না তখন প্রতিপক্ষের ক্ষেত্রে স্পেসটা কমিয়ে আনতে হবে। বল হারিয়ে ফেলার সাথে সাথে পুরো দল হাই ডিফেন্সিভ লাইন মেনটেন করে উপরে উঠে আসে। প্রতিপক্ষকে অফসাইড ট্র্যাপে ফেলা কিংবা মাঠের স্পেস শুরু করে রিকভার করার মূল টেকনিকই ছিল এই কম্প্রেসিং স্পেসের মূল টেকনিক্যাল লক্ষ্য। ফিলোসফি নাম্বার 2, যোগে দ্য পজিশন, যাকে গার্দিওলার পজিশনিজম নামে ডাকা হয়ে থাকে। এক্ষেত্রে স্ট্রাকচারাল গ্রিড মেনটেন করা হয়। পেপ গার্দিওলার ল্যাবরেটরিতে টোটাল ফুটবল রূপান্তরিত হয়েছে যোগে দ্য পজিশন বা পজিশনালিজমের মাধ্যমে। এটি মাঠের স্পেসকে রোবোটিক কিংবা গাণিতিক ছকে নিয়ন্ত্রণ করে। তার এই ফিলোসফির মধ্যে প্রথমে যে জিনিসটা সবার আগে চলে আসে সেটা হচ্ছে পিচ সেগমেন্টেশন। মাঠকে একটি অদৃশ্য গ্রিডে ভাগ করা হয়, যেখানে 3টি ভার্টিক্যাল করিডোর থাকে, লেফট, সেন্টার এবং রাইট। 2টি হাফ স্পেস থাকে। সেকেন্ড যে জিনিসটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে রেশনাল অকুপেন্সি রোল। নিয়মটি অত্যন্ত কড়া। একটি ভার্টিক্যাল লাইনে বা জোনে কখনোই 2 জনের বেশি খেলোয়াড় থাকতে পারবেন না। খেলোয়াড়রা বলের পেছনে দৌড়াবেন না, বরং পজিশন রেখে বলকে নিজেদের কাছে টেনে আনবেন। গার্দিওলার এই সিস্টেমের মধ্যে 3টি সুপিরিয়রিটি ক্লিয়ারলি বোঝা যায়। নাম্বার 1, নিউমেরিক্যাল সুপিরিয়রিটি। 3 ভার্সেস 2 কিংবা 2 ভার্সেস 1 পরিস্থিতিতে পাসিং লাইন ওপেন করা। এর অন্যতম উদাহরণ হতে পারে তিনি ইনভার্টেড ফুলব্যাক নামক একটি কম্বিনেশন ইউজ করে থাকেন। ইনভার্টেড সেন্টার ব্যাক কিংবা ইনভার্টেড ফুলব্যাক খেলানো হলে একটা এক্সট্রা পিভট তৈরি হয়। যেমন আমরা অনেক সময় জন স্টোনসকে মিডফিল্ডে উঠে এসে একটা এক্সট্রা পিভটের রোল প্লে করতে দেখতে পাই। কোয়ালিটেটিভ সুপেরিয়রিটি, মাঠের এক পাশে বল ওভারলোড করে হঠাৎ অন্য পাশে উইঙ্গারকে 1 ভার্সেস 1 আইসোলেশনে ছেড়ে দেওয়া। নাম্বার 3, পজিশনাল সুপিরিয়রিটি। প্রতিপক্ষের মিডফিল্ড কিংবা ডিফেন্স লাইনের মাঝ পকেটে অর্থাৎ বিটুইন দ্য লাইন্স অবস্থায় খেলাকে নিয়ন্ত্রণ করা।
নেক্সট যে ফিলোসফির ব্যাপারে আমরা কথা বলবো সেটা হচ্ছে গ্যাগেন প্রেসিং। এর অরিজিনটা মূলত হয়েছিল রাল্ফ র্যাগনিকের মাধ্যমে, কিন্তু এর পরবর্তীতে এটাকে ফেমাস করেছিলেন ইয়র্গান ক্লপ। জার্মানিতে জন্ম নেওয়া এই ফিলোসফির মূল কথা হলো দ্য বেস্ট প্লেমেকার ইন দ্য ওয়ার্ল্ড ইজ দ্য কাউন্টার প্রেস। একটা নিখুঁত পাসের চেয়ে প্রতিপক্ষর কাছ থেকে হাই জোনে বল কেড়ে নেওয়াই বেশি গুরুত্বপূর্ণ। এখানে অনেক রুল ইউজ করা হয়, যেমন দ্য 5 সেকেন্ড রুল। বল হারানোর ঠিক 5 সেকেন্ডের মধ্যে প্রতিপক্ষর কাছ থেকে ট্যাকেল করে সেই বলটা ফিরিয়ে আনতে হবে এবং রিঅর্গানাইজ হতে হবে আক্রমণের জন্য। এখানে আমরা যে জিনিসটা দেখতে পাই তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে অ্যাসপেক্টটা রয়েছে সেটা হচ্ছে প্রেসিং ট্রিগার্স। গ্যাগেন প্রেসিং মানে এলোপাতারে দৌড়ানো নয়, এটি একটি কোঅর্ডিনেটেড সিস্টেম যা প্রেসিং ট্রিগারের উপর কাজ করে। প্রেসিং ট্রিগারগুলো বলতে বোঝায় হচ্ছে কখন আপনার প্রেসিংটা শুরু করতে হবে সেই পজিশনগুলোর ক্ষেত্রে। যেমন দ্য ব্যাকওয়ার্ড পাস ট্রিগার, যদি কোনো একজন প্রতিপক্ষের চাপে পড়ে সেই পর্যন্ত বলটাকে ব্যাকপাস দিতে বাধ্য হয় তখন এই প্রেসিং ট্রিগারটা কাজ করে এবং প্লেয়ারদের তখন গ্যাগেন প্রেসিং করতে হয়। কিংবা ব্যাট টাচ অথবা রেস্ট প্রোফাইলিং, কোনো একজন প্লেয়ার যদি বলটা নিয়ে সেখান থেকে কী করবে সেটা বুঝতে পারে না, অনেকটা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, তখন এই প্রেসিংটা কাজে লাগানোর ব্যাপারে ক্লপের এই আইডিওলজি সবাইকে বলে থাকে। নেক্সট যে ফিলোসফি সেটাকে বলা হয় তাকে জগোদো রিলেশন বা রিলেশনিজম। এটা মূলত সম্পূর্ণরূপে ব্রাজিলিয়ান একটা ফিলোসফি। একটা অর্গানিক রেভিলিয়নের মতো লাতিন আমেরিকা এই ফুটবল স্টাইলটা ডেভেলপ করেছে। ব্রাজিলের একবারে শুরুর দিকের ফুটবল যদি আপনি দেখেন 1950-এর দশকের ফুটবল, 1960-এর দশকের ফুটবল, সেটা ছিল এই রিলেশনিজম, যেটাকে অনেকে রিইনভেন্ট করার চেষ্টা করেছেন কিন্তু সফল হতে পারেননি। এর মধ্যে অবশ্যই ফার্নান্দো দিনিজের নাম বলতে হয়। অনেকে অ্যান্টি গার্দিওলা মুভমেন্ট নামেও ডেকে থাকেন, যেহেতু গার্দিওলা সম্পূর্ণ সিস্টেমকে এটা চ্যালেঞ্জ করে থাকে। ইউরোপের জ্যামিতিক ফুটবলের বিপরীতে লাতিন আমেরিকায় এর জন্ম হয়েছিল। এর মধ্যে বেসিক যে ফিচারগুলো দেখতে পাওয়া যায় তার মধ্যে রয়েছে মাইক্রো কমিউনিটি। পজিশনিজমে প্লেয়ারদের মাঠ জুড়ে ছড়িয়ে থাকতে হয়, কিন্তু রিলেশনিজমে প্লেয়ারদের মাঠের স্ট্রাকচার ভেঙে বলের চারপাশে একসাথে জড়ো হতে হয়। একে ফুটবলের ভাষা বলা হয় টিল্টিং বা ফাংশনাল ওভারলোড। হিউম্যান ওভার স্পেস, এখানে স্পেস বা জোন বড় কথা নয়, এখানে প্লেয়ারদের মধ্যে এক ধরনের আর্থিক এবং টেকনিক্যাল সম্পর্ক তৈরি করতে হয়, আর এটাই হচ্ছে রিলেশনিজমের মূল চাবিকাঠি। এর টেকনিক্যাল মেকানিজমের মধ্যে আমরা দুটো অ্যাসপেক্ট দেখতে পাই। প্রথম অ্যাসপেক্টটাকে বলা হয় পর্তুগিজ ভাষায় অ্যাসকান্দিনহাস এবং দ্বিতীয় যে প্রপার্টি সেটাকে বলা হয় ট্যাবলেতাস। অ্যাসকান্দিনহাসের সবচেয়ে ভালো যে ইংলিশ ট্রান্সলেশন হবে সেটা হচ্ছে দ্য লেডার্স বা মই। ফিলোসফির এই ফিচারটা অনেকটা এরকম, খেলোয়াড়রা বল বহনকারী সামনে ডায়াগোনালি কিংবা তির্যকভাবে বিভিন্ন দূরত্ব অবস্থান নিয়ে একটি অদৃশ্য সিঁড়ি বা ল্যাডার তৈরি করবেন। ট্যাবলেতাস ফিলোসফি কিছুটা অন্যরকম, অত্যন্ত ঘনবসতিপূর্ণ জোনে ওয়ান টাচ কম্বিনেশন, থার্ড ম্যান রানস এবং ব্যাকহিল পাসের মাধ্যমে প্রতিপক্ষের ডিফেন্সকে চূর্ণবিচূর্ণ করা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এটি সম্পূর্ণরূপে একজন খেলোয়াড়ের তাৎক্ষণিক মেধা এবং ইম্প্রোভাইজেশনের উপর নির্ভর করে। এখানে কোনো প্রি প্ল্যান ড্রিল হয় না, বরং প্লেয়ারদের নিজস্ব কোয়ালিটি, নিজস্ব টেকনিক্স, নিজস্ব ড্রিবলিং অ্যাবিলিটি এবং প্লেয়ারদের মধ্যে যে আইকিউ আছে সেটাই এখানে মূল ভূমিকা পালন করে। এরপরে ফিলোসফি হচ্ছে ট্যাকটিক্যাল প্র্যাগম্যাটিজম। এই ফিলোসফিকে অনেকে চ্যাম্পিয়ন কিংস নামে ডেকে থাকেন এবং এই ফিলোসফি মূলত ফেমাস করেছেন কার্লো আনচেলত্তি, যদিও এর কিছুটা আভাস আমরা জোসে মরিনোর ফুটবল ফিলোসফির মতো দেখতে পাই। আর এই দর্শনের মূল কথাই হচ্ছে প্র্যাগমেটিজম ইজ রিয়ালিটি, অর্থাৎ প্র্যাগমেটিজমই হচ্ছে বাস্তববাদ। পরিস্থিতি এবং প্রতিপক্ষ অনুযায়ী নিজের ট্যাকটিক্স ফরমেশন এবং স্ট্রাকচার পরিবর্তন হয় এই ফিলোসফিতে। এই ফিলোসফির কি অ্যাসপেক্টের মধ্যে রয়েছে প্লেয়ার সেন্ট্রিক ডিজাইন। পেপ গার্দিওলা কিংবা ক্লপের সিস্টেমে খেলোয়াড়কে সিস্টেমের ফ্রেমে খাপ খাওয়াতে হয়, কিন্তু কার্লো আনচেলত্তির দর্শন হলো খেলোয়াড়ের যা শক্তির জায়গা সিস্টেমকে তার আশেপাশে ডিজাইন করতে হবে। যেমন জুড বেলিংহামকে রিয়াল মাদ্রিদে তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা ফর্ম তিনি দিয়েছিলেন ডায়মন্ড ফরমেশনের মাধ্যমে। সেকেন্ড যে ফিচার আমরা দেখতে পাই সেটা হচ্ছে লো ব্লক এবং কন্ট্রোলড কেওস। হোসে মরিনো বা আনচেলত্তি উভয়ই ডিফেন্সিভ ফেজে একটি নিরেট লো ব্লক কিংবা মিড ব্লক ব্যবহার করতে দ্বিধা করেন না। বল জেতার পর তার ওয়ার্ল্ড ক্লাস ফরওয়ার্ডদের সম্পূর্ণ ট্যাকটিক্যাল ফ্রিডম দিয়ে থাকেন যাতে কাউন্টার অ্যাটাকে ম্যাচটাকে শেষ করা যায়। কিন্তু যখন ডিফেন্সের ব্যাপারে আসে তারা লো ব্লককে পছন্দ করেন, তারা অ্যাবজর্ব করতে পছন্দ করেন, তারা প্রতিপক্ষকে খেলতে দেন, যারা সাধারণত অন্যান্য কোচের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। আধুনিক ফুটবল আর কোনো নির্দিষ্ট আইডিওলজিতে আটকে নেই। 2026 সালে কোচদের মূল কাজটাই হচ্ছে এই বিভিন্ন ধরনের ফিলোসফিকে একসাথে প্ল্যান করতে পারা। তোমার সময় কোচেরা যে জিনিসটার ব্যাপারে বেশি ফোকাস দেন সেটা হচ্ছে পেপ গার্দিওলার মতো একটা ডিফেন্সিভ স্ট্রাকচার তৈরি করা, অ্যাটাকের ক্ষেত্রে কার্লো আনচেলত্তির মতো প্লেয়ারদের ফ্রিডম দেওয়া এবং মিডফিল্ডের ক্ষেত্রে রিলেশনিজমের পাশাপাশি প্লেয়ারদের সেই গ্যাগেন প্রেসিংয়ের অ্যাবিলিটিকে মেনটেন করা। সো এই হচ্ছে ফুটবলের সবচেয়ে বেসিক কয়েকটা ফিলোসফি সম্পর্কে আজকের ভিডিও। ফুটবলের বেশির বাকি ভিডিওগুলো দেখতে বসে প্লে লিস্টে ভিজিট করতে বলবেন না, ডেসক্রিপশন এবং আই বাটনে আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।